আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা। আজকে আমরা জানবো রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে। অষ্টম শ্রেণীর এই অষ্টম অধ্যায়ের রাসায়নিক বিক্রিয়া নিয়ে বিশদভাবে আলোচনা করা আছে। এই অধ্যায়টা তুলনামূলকভাবে বড় এবং অনেকগুলো টপিকস আছে। এবং যারা নবম দশম শ্রেণীতে আছো, তারা যাদের রাসায়নিক বিক্রিয়াতে সমস্যা আছে, তারা যদি এই ভিডিওটা দেখো তাহলে তোমার রাসায়নিক বিক্রিয়ার বেসিক ফুল স্ট্রং হবে এবং সকল বিষয়গুলো বুঝে যাবে। তো আমরা শুরু করি। প্রথমে এই অধ্যায় থেকে কি কি বিষয়বস্তু আসবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এই অধ্যায়ে বেসিক্যালি 5টা টপিকস আছে। এই 5টা টপিক যদি মাথার মধ্যে রাখতে পারো তাহলে এই অধ্যায় থেকে যে কোনো ভাবে সৃজনশীল আসুক তুমি ফুললি লিখে দিয়ে আসতে পারবা। তো দেখো 5টা টপিকস কি কি আছে। প্রথম টপিকসের মধ্যে দেখো প্রতীক সম্পর্কে জানবা, সংকেত, যোজনী। এবং এই যোজনী থেকে আসে দুই ধরনের যোজনী সম্পর্কে জানবা, একটা হলো পরিবর্তনশীল যোজনী আর একটা যৌগমূলক। এরপরে দেখো 2 নম্বর টপিকসে কি আছে, রাসায়নিক সমীকরণ ও এর সমতাকরণ। এই একটা টপিকস মোস্ট ইম্পর্টেন্ট। 3 নম্বর দেখো, 3 নম্বরে কয়েক ধরনের বিক্রিয়া সম্পর্কে আলোচনা করা আছে, সংযোজন বিক্রিয়া, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। এরপর 4 নম্বর টপিকস যে রাসায়নিক বিক্রিয়ার তাপ শক্তি রূপান্তর, রাসায়নিক বিক্রিয়াতে তাপ কিভাবে তৈরি হবে সেই বিষয় নিয়ে আলোচনা করা আছে। 5ম নাম্বার টপিকস মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, সেটা হলো তড়িৎ কোষ এবং তড়িৎ বিশ্লেষক কোষ। অর্থাৎ এইখান থেকে তোমরা জানবা ড্রাই সেল সম্পর্কে। এরপর দেখো এই ড্রাই সেলে কিছু উপাদান এখানে দেওয়া আছে। তাহলে আমরা শুরু করি। প্রথম টপিকস হলো প্রতীক থেকে। ওকে, দেখো আমরা এখন জানবো প্রতীক সম্পর্কে। প্রতীক কি, যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, প্রতীক বলে। কি বলছে, যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের, এই সংজ্ঞাটা খাতার মধ্যে লিখে নাও। কি লিখবা, যে কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়, প্রতীক বলে। তো দেখো হাইড্রোজেন একটা ইংরেজি নাম, একটা মৌল যার প্রথম অক্ষর কি আছে, এইচ, তাহলে এইটা হলো হাইড্রোজেনের প্রতীক। এরপর আছে অক্সিজেন, অক্সিজেনের প্রথম অক্ষর কি আছে, ও, তাহলে সংক্ষিপ্ত রূপ হলো ও, অর্থাৎ অক্সিজেনের প্রতীক হলো ও। এরপর আছে সোডিয়াম, কিন্তু দেখো তো নামের সাথে কি মিলতেছে, লেখা আছে কি ন্যাট্রিয়াম। কি লেখা আছে, ন্যাট্রিয়াম। তো ন্যাট্রিয়াম কি, এটা হলো ল্যাটিন শব্দ যেটা হলো সোডিয়াম। তো এই ন্যাট্রিয়ামের দেখো প্রথম দুইটা শব্দ এন এ, এন এ। তো তোমরা বলতে পারো স্যার এইখানে তো হাইড্রোজেন এইচ লিখলাম প্রথম অক্ষর, বাট এখানে এন এ কেন লিখলাম। দেখো আমরা নাইট্রোজেন সম্পর্কে জানি না, নাইট্রোজেনের প্রতীক কি এন, আর সোডিয়ামের প্রথম অক্ষর কি আছে, মানে ন্যাট্রিয়ামের প্রথম অক্ষর কি আছে এন। তো আমরা যদি এইটাও এন লিখি এটাও এন লিখি তাহলে কি বুঝতে পারবো যে কোনটা নাইট্রোজেন কোনটা সোডিয়াম। এই জন্য এটা শুরুতে এন এ লেখা হয়। তারপর দেখো আয়রন, আয়রন কি এফ ই। তারপরে আছে কুপ্রাম, কুপ্রাম থেকে আসে কপার, সি ইউ। তো আমরা বুঝতে পারলাম যে সংকেত প্রতীক জিনিসটা কি। আমরা এরপরে জানবো সংকেত সম্পর্কে। সংকেতটা কি দেখো, তো দেখো এখন আমরা জানবো সংকেত সম্পর্কে। সংকেত কি, যে মৌলের প্রতীক ও সংখ্যা ব্যবহার করে কোনো যৌগের গঠন প্রকাশ করাকে কি বলা হয়, সংকেত বলা হয়। দেখো যে এইখানে কি বলছে, যে প্রতীক ও সংখ্যা, তাহলে পানির সংকেত হলো এইচ, এইচ টু ও। হাইড্রোজেন প্রতীক দেখো টু হলো এটা সংখ্যা, আর ও অক্সিজেন। এরপরে দেখো কার্বন ডাই অক্সাইড সি ও টু, কার্বন একটা প্রতীক অক্সিজেন একটা প্রতীক, এখানে একটা সংখ্যা লেখা আছে টু লেখা আছে, তাহলে হয়েছে কি কার্বন ডাই অক্সাইড। এরপর কি আছে সোডিয়াম ক্লোরাইড, তাহলে সোডিয়াম ক্লোরাইডের প্রতীক কি হবে Na Cl, সোডিয়াম ক্লোরাইড। এরপর আছে সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের প্রতীক কি H2SO4। তাহলে আমরা সংকেতটা কি বুঝতে পারলাম। এখন দেখো যদি আমি আরেকটা সংকেতের কথা বলি, যেমন মিথেন, মিথেনের সংকেত হলো CH4। দেখো এখানে একটা কার্বন আছে, এখনো কার্বন, চারানো হাইড্রোজেন। এই যে কার্বন এবং হাইড্রোজেন মিলে যেটা গঠিত হলো এটাই হলো তার সংকেত, অর্থাৎ মিথেনের সংকেত হলো CH4।
শিক্ষার্থীরা, এখন আমরা যোজনী সম্পর্কে জানবো। ভেরি 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 ইম্পর্টেন্ট। এই যোজনী যদি তুমি না বুঝো তাহলে এই কেমিস্ট্রির কোনো একটা সিঙ্গেল টপিকস তোমার কাছে ভালো লাগবে না, কারণ এটা হলো একদম কোর বিষয় কেমিস্ট্রির। দেখো যে এখানে বলছে কি, কোনো মৌলের একটি পরমাণু অন্য পরমাণুর সাথে যুক্ত হওয়ার ক্ষমতাকে বলা হয় যোজনী। খেয়াল করো, একটা সোডিয়াম আর একটা ক্লোরিন যুক্ত হয়েছে সোডিয়াম ক্লোরাইড, আর একটা হাইড্রোজেন আর H2O, দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। কোশ্চেন আসতেছে যে সোডিয়াম একটা, ক্লোরিন একটা, কোনো সমস্যা নাই, কিন্তু এখানে একটা অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন কেন যুক্ত হয়েছে? সেই বিষয়ে তোমার কাছে কোনো অ্যান্সার আছে? নাই। এই বিষয়টার উত্তর পাবো আমরা যোজনী থেকে। আমরা যদি যোজনীটা বুঝতে পারি তাহলে যৌগ গঠন কিভাবে হয় তুমি এটা সহজেই পারবা। দেখো যে যোজনী কি, যে একটি পরমাণু কতটি বন্ধন গঠন করতে পারে, একটা পরমাণু কয়টা বন্ধন গঠন করতে পারে সেটা বোঝায়। যেমন এর আগে দেখো যে মিথেন, একটা কার্বন সে কয়টা বন্ধন গঠন করতে পারতেছে? 4টা হাইড্রোজেনের সাথে। দেখো এই কার্বনের সাথে 4টা হাইড্রোজেন যুক্ত আছে। তো এই যে 4টা হাইড্রোজেন যে যুক্ত আছে, 4টা হাইড্রোজেন এই 4টা বন্ধন গঠন করছে, অর্থাৎ কার্বনের যোজনী 4 হয়। এরপর দেখো এই যেখানে সোডিয়াম একটা ক্লোরিনের সাথে যুক্ত হয়েছে বা ক্লোরিন একটা সোডিয়ামের সাথে যুক্ত হয়েছে, তাই এদের যোজনী 1 হয়। সবাই বুঝতে পারছি? তাহলে যোজনী দেখো, হাইড্রোজেনের যোজনী 1 হয়, অক্সিজেনের যোজনী হয় 2। তো যার কারণে অক্সিজেন আর এখানে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজনী হয় 1, অক্সিজেনের যোজনী হয় 2। মনে রাখবে একটা জিনিস, যৌগ গঠনের সময় এদের যোজনী এক্সচেঞ্জ হয়, অর্থাৎ তখন হয়ে যায় কি H2O। আবার দেখো কার্বনের যোজনী কত? 4। এখানে কার্বনের যোজনী কত বের করছে? 4। সবাই বুঝতে পারছে? কিছু যোজনী সম্পর্কে আমাদেরকে জানতে হবে, যেটা আপাতত তোমাদের 8ম শ্রেণীর জন্য একটু মুখস্থ করতে হবে। আমরা বড় ক্লাসে উঠলে, 9ম শ্রেণীতে উঠলে এই যোজনীগুলা কিভাবে আসে সেই সম্পর্কে বুঝতে পারবা, জানবা। তো এটা জানার আগে আমাদের আরেকটা বিষয় শিখে নিতে হবে, সেটা হলো যৌগমূলক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যৌগমূলকটাকে, যৌগমূলক হলো যে ধনাত্মক ও ঋণাত্মক আধান বিশিষ্ট যৌগকে কি বলা হয়? যৌগমূলক। দেখো এখানে আমরা হাইড্রোজেন লিখলাম, এখানে এটার মাথায় আমরা প্লাস মাইনাস কিছু দেই নাই। এরপরে আমরা দেখলাম ধরো সোডিয়াম, এখানে প্লাস মাইনাস কিছু দেই নেই। যদি আমরা এখানে প্লাস দেই, এটা কি যৌগমূলক হবে? হবে না। কেন হবে না? কি বলছে যে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট যৌগকে, এটা তো সোডিয়াম তো যৌগ না, সোডিয়াম কি মৌল। তাহলে যৌগমূলক কোনগুলা? দেখো যদি আমরা লিখি SO4 2-, দেখো এটা হলো সালফেট। এই যে দেখো এখানে কি আছে? ঋণাত্মক আধান আছে। কয়টা আছে? 2টা ঋণাত্মক আধান আছে। তাহলে এটা হলো সালফেটের যৌগমূলক। এটা কি? সালফেট। সালফেট। এরপরে দেখো যদি আমি লিখি CO3 2-, এটা হলো কার্বনেট। কার্বনেট। এরপরে দেখো এরকম অসংখ্য যৌগমূলক আছে। তোমাদের বইয়ে কিছু যৌগমূলক এবং কিছু মৌলের যোজনী দেওয়া আছে, যেগুলো একটু মুখস্থ করে নিতে হবে। আর যৌগমূলকের জন্য তোমাদেরকে এই যে এখানে কয়েকটা আছে যৌগমূলক, এইগুলা তোমরা যদি একটু মুখস্থ করে নিতে পারো তাহলে তোমরা অনেক যৌগ গঠন পারবা। তো দেখো এই যে শিক্ষার্থীরা, দেখো এখানে কয়েকটি মৌল ও যৌগমূলকের যোজনী দেওয়া আছে, এটা একটু মুখস্থ করে ফেলতে। এখানে ধাতু অধাতুগুলা কি কি আছে? হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এদের যোজনী হয় 1। এখানে আমরা পরিবর্তনশীল যোজনী সম্পর্কে জানবো। পরিবর্তনশীল যোজনী কি? যে সকল মৌলের
একাধিক যোজনী থাকে। যেমন এখানটায় খেয়াল করো যে অধাতু হাইড্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এটা যোজনী 1। অক্সিজেনের যোজনী কত? অক্সিজেনের যোজনী 2, সালফারের যোজনী 2, কার্বনের যোজনী 2। আবার দেখো নাইট্রোজেন, নাইট্রোজেন যোজনী 3, ফসফরাসের যোজনী 3। আবার দেখো কার্বন, কার্বন এর যোজনী কত আছে? দেখো এই কার্বনের যোজনী হলো 4। এই জায়গাটাই দেখো কার্বনের যোজনী কত? 2, আর এখানে কার্বনের যোজনী কত? 4। অর্থাৎ একটা মৌল কিন্তু যোজনী কয়টা? 2টা আছে। আবার দেখো সালফার, সালফারের ক্ষেত্রে দেখো এইখানে যোজনী কত? 2, এখানে যোজনী 4। আরেকটা জিনিস মনে রাখবা, সালফারের যোজনী 6 পর্যন্ত হয়, অর্থাৎ সালফার যোজনী 2, 4 এবং 6 হয়। এরপরে দেখো ধাতু, ধাতুর ক্ষেত্রে যোজনী কোন ধাতুগুলা? সোডিয়াম, পটাশিয়াম, কপার, সিলভার, তারপরে গোল্ড। একটা জিনিস মনে রাখবা, যদি কোনো মৌলের যোজনী কম যোজনী ব্যবহৃত হয়, কম যোজনী ব্যবহার হয় কিভাবে? দেখো এখানে কি আছে? আঁশ মানে কপার। যদি ধরো এখানে আমি একটু লিখে দিলাম CuI, তো এটার নাম কি? কিউপ্রাস আয়োডাইড। নাম কি? কিউপ্রাস আয়োডাইড। দেখো নাম এসে কি আছে? কপার থেকে এসে কি? কিউপ্রাস, আঁশ আসছে। এরপরে দেখো ইক, ধরো Cu, এখানে হবে কি? I2, তখন এটার নাম হবে কিউপ্রিক। নাম কি হবে? কিউপ্রিক। অর্থাৎ ইক যৌগটা গঠিত হয়েছে, এটার নাম কি হয়? কিউপ্রিক আয়োডাইড। দেখো যদি কম যোজনী ব্যবহৃত হয় তাহলে আস, বেশি যোজনীতে ব্যবহৃত হলে ইক। এরপরে দেখো এই জায়গায় আরেকটা আছে, সেটা হলো আয়রন বা ফেরাম, ফেরাস। অর্থাৎ যদি কম যোজনী ব্যবহৃত হয়, যেমন যদি হয় FeCl2, এটার নাম হলো ফেরাস ক্লোরাইড। দেখো কারণ ক্লোরিন মানে এখানে ফেরাসের যোজনী ব্যবহৃত হচ্ছে 2টা, যার কারণে ক্লোরিন হচ্ছে 2। কিন্তু যদি এখানে 3 যোজনী ব্যবহৃত হয়, অর্থাৎ FeCl3 ব্যবহৃত হয়, তখন এটার নাম হয় ফেরিক। নাম কি হয়? ফেরিক। অর্থাৎ কম যোজনী ব্যবহৃত হলে ফেরাস, বেশি যোজনী ব্যবহৃত হলে ফেরিক। তাহলে দেখো যে এখানে তুমি বুঝতে পারবা কিভাবে যে কম যোজনী ব্যবহৃত হচ্ছে, বেশি যোজনী ব্যবহৃত হচ্ছে। আয়রনের সাথে যখন 2 থাকবে তখন কম যোজনী ব্যবহৃত হচ্ছে, কারণ আয়রনের যোজনী হলো 2টা, অর্থাৎ আয়রনের যোজনী 2 হতে পারে, 3 হতে পারে। তো যখন 2 ব্যবহৃত হবে তখন হবে FeCl2, যখন 3 ব্যবহৃত হবে তখন হবে FeCl3। এরপরে দেখো যৌগমূলক, দেখাইছিলাম আগের যে যৌগমূলকটা কি? ধনাত্মক বা ঋণাত্মক আধানযুক্ত যৌগ। দেখো অ্যামোনিয়াম, অ্যামোনিয়াম একটা যৌগমূলক। তারপরে কি আছে? হাইড্রক্সিল, OH-, নাইট্রাইট, তারপরে আছে নাইট্রেট, হাইড্রোজেন কার্বনেট। দেখো এদের যোজনী কত? 1। অর্থাৎ এই যে দেখো প্লাস মাইনাস, অর্থাৎ যে কটা প্লাস যদি 1 হয় তাহলে এটার যোজনী হলো 1। আবার দেখো এখানে কি আছে? -2 আছে, এটার যোজনী কত? 2। অর্থাৎ যে আধান সংখ্যা যে থাকে, যৌগমূলকের যে আধান সংখ্যা থাকে ওইটাই হলো তার যোজনী। এরপর দেখো ফসফেট, ফসফেটের কত আছে? PO4 3-, অর্থাৎ এটার যোজনী হবে 3। তো আমরা বুঝতে পারলাম যে যৌগমূলক এবং যোজনী সম্পর্কে এগুলা তোমরা একটু মুখস্থ করে তো মুখস্থ না করলে আসলে যৌগটা কিভাবে গঠিত হচ্ছে তুমি বুঝবে না যে কিভাবে আসলে যৌগ গঠিত হচ্ছে। দেখো যেমন এখানে একই জিনিস FeCl2, আবার কি আছে? FeCl3। তাহলে তো কোশ্চেন এখানে আসে যে FeCl2 হয়, এখানে আবার FeCl3 কিভাবে হয়? কোশ্চেন আসে না? তো যেহেতু কোশ্চেন আসবে, তুমি যখন যোজনীটা জানবা তখন এই কোশ্চেনের অ্যান্সার তুমি পেয়ে যাবে। কি লেখা আছে? রাসায়নিক সমীকরণ। তো যৌগমূলকটা শিখলাম, যৌগমূলক থেকে কি কি কোশ্চেন আসে আমরা বুঝলাম। এখন আমরা জানবো রাসায়নিক সমীকরণ সম্পর্কে। রাসায়নিক সমীকরণটা কি? দেখো যে বলছে যে সমীকরণের মাধ্যমে রাসায়নিক বিক্রিয়ক ও উৎপাদের রাসায়নিক সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা যায়। কি বলছে? যেমন আমরা বলতে পারি যে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট এটা তো জানি, কি বলতো? চুনা পাথর। এই ক্যালসিয়াম কার্বনেটকে তুমি যদি তাপ দাও, তাপ দিলে পাবা চুন, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। দেখো বিক্রিয়ার শুরুতে যেইটা থাকে এটার নাম হলো বিক্রিয়ক,
তাহলে ক্যালসিয়াম কার্বনেট কি? বিক্রিয়ক। বিক্রিয়ক মানে বিক্রিয়ার শুরুতে যেটা থাকবে সেটা হলো বিক্রিয়ক, বিক্রিয়া করে যা উৎপন্ন হয় সেটা হলো উৎপাদ। তাহলে এটা কি হবে? উৎপাদ। তো বিক্রিয়কটা বুঝলাম, যেটা বিক্রিয়া করে, অর্থাৎ বিক্রিয়ার শুরুতে যেটা থাকবে এটা হলো বিক্রিয়ক, আর বিক্রিয়ার শেষে যেটা তৈরি হবে এটা হলো উৎপাদ। তো কে বলছে যে এই যে রাসায়নিক বিক্রিয়ার সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করা হয়েছে। তো এরকম আরো অসংখ্য আছে, যেমন মিথেন। মিথেন তুমি অক্সিজেনের সাহায্যে যদি বিক্রিয়া করো দেখবা কার্বন ডাইঅক্সাইড, পানি প্লাস ডেল, দ্যাট মিনস ডেল হলো তাপ শক্তি উৎপন্ন করে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রাসায়নিক সমীকরণটা কি। তো সমীকরণের ক্ষেত্রে সমীকরণ প্রকাশের জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়, এইটা। অর্থাৎ এই চিহ্ন দেখলে তুমি বুঝতে পারবা এটা দিয়ে রাসায়নিক সমীকরণ বোঝায়। এবং অনেক জায়গায় তুমি এখানে ইকুয়াল ইউজ করতে পারো, কিন্তু ইকুয়াল ইউজ করলে একটু সমস্যা হবে। সমস্যা কি? অর্থাৎ তখন বিক্রিয়ক এবং উৎপাদ এর সমতা করতে হবে। সমতা কি? দেখো এখানে কার্বন আছে কয়টা? একটা। এখানে কার্বন একটা আছে, কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হয় এইখানে যে অক্সিজেন আছে এখানে দুইটা, একটা তিনটা, আর এখানে অক্সিজেন আছে দুইটা। তো সমতা করার জন্য কি করতে হবে? এখানে 2 দিতে হবে, 2 দিলে 4টা হয়, এখানে 2 দিতে হবে। তাহলে দেখো এখানে সমতা হয়ে গেছে। তাহলে আমরা যখন এই ইকুয়াল চিহ্ন ইউজ করব তখন কিন্তু এই সমতা, অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের মোল পরমাণু সংখ্যা সমান রাখতে হবে, এবং এখানে যে কয়টা থাকবে বিক্রিয়কে, যে কয়টা থাকবে উৎপাদে, সে কয়টাই হতে হবে। এরপরে আমরা জানবো রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ সম্পর্কে। এই যে সমতাকরণ কি যে ইম্পর্টেন্ট, যখন তুমি করবা, করার পরে বড় ক্লাসে উঠবা, উঠার পরে এই যখন রাসায়নিক বিক্রিয়া করতে যাবা তখন বুঝবা যে আসলে এই সমতা শেখাটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো সমতা কি বলছে, যে রাসায়নিক সমীকরণের উভয় পাশে প্রতি মোলের পরমাণুর সংখ্যা সমান করার প্রক্রিয়া। অর্থাৎ বিক্রিয়ক এবং উৎপাদের পরমাণু সংখ্যা সমান করতে হবে। কিভাবে সমান করবা? দেখো যে এখানে হাইড্রোজেন আছে দুইটা, অক্সিজেন আছে কয়টা? একটা। আর বিক্রিয়কে দেখো তো হাইড্রোজেন দুইটা আছে, এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ঝামেলা হলো অক্সিজেন আছে দুইটা, বাট উৎপাদে অক্সিজেন কিন্তু আছে কয়টা? একটা। তো এই জন্য আমরা কি করব, এখানে আমরা 2 দিয়ে দিই। 2 দিলে কি হবে? দেখো অক্সিজেন দুইটা হয়েছে, বাট সমস্যা কি হয়েছে? হাইড্রোজেন হয়ে গেছে কয়টা? 4টা, বাট এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তো সিম্পলি তুমি এখানে আগে 2 দিয়ে দাও, শেষ। তারপরে দেখো অ্যামোনিয়াম, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে NH3 অর্থাৎ অ্যামোনিয়া তৈরি করছে। এই অ্যামোনিয়ার আমরা সমতা করব। এখানে নাইট্রোজেন আছে দুইটা, বাট এখানে আছে একটা, তো এই জন্য আমরা সিম্পলি এখানে 2 দিয়ে দিলাম। তাহলে নাইট্রোজেন হয়ে গেল কয়টা? দুইটা। আর এখানে সমস্যা হয়ে গেল হাইড্রোজেন। হাইড্রোজেন কয়টা হয়েছে? 6টা, বাট এখানে বিক্রিয়কে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। তো এখানে আমরা 3 দিয়ে দিই। দেখো এখানে 3 দিয়ে দিলে কি হবে? নাইট্রোজেন 2 অণু, হাইড্রোজেন 6 অণু। এখানে নাইট্রোজেন 2 অণু, হাইড্রোজেন 6 অণু। এরপর ম্যাগনেসিয়াম অক্সাইড তোমরা ইজিলি করতে পারবা, যে এখানে অক্সিজেন 2 দিলে ম্যাগনেসিয়াম 2টা হয়ে যায়, 2 দিয়ে দিলাম। এখানে কি আছে? Fe2O3। এখানে একটু সমস্যা হবে। সমস্যা আসলে তেমন কিছু না, একটা জিনিস, একটা সিম্পল ট্রিক্স শিখাই দিই। সেটা হলো যখন দেখবা যে কোনো মৌলের তোমার সমতা করার সময় কোনোটা বিজোড় সংখ্যায় আছে, ওইটাকে জাস্ট সিম্পলি জোড় সংখ্যা বানাই দিবা, দেখবা ইজিলি করতে পারবা। দেখো এখানে অক্সিজেন আছে কয়টা? এখানে জোড় আছে কিন্তু এখানে আছে বিজোড়, তো এখানে সিম্পলি 2 দিয়ে দাও। 2 দিয়ে দিলে আয়রন কটা হয়? 4টা। তাহলে এখানে দাও 4। আর অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন হয় 3 দুগুণে 6টা, বাট এখানে আছে কয়টা? 2। এখানে যদি 3 দিয়ে দাও 3 দুগুণে 6। এরপরে দেখো সোডিয়াম প্লাস ক্লোরিন। সোডিয়াম ক্লোরিন কয়টা আছে? 2টা। তো এখানে সিম্পলি এখানে একটা আছে, 2 দিয়ে দাও, এখানে 2 দিয়ে দিবা। ব্রোমিন কয়টা আছে? ব্রোমিন 2টা আছে, তো এখানে 2 দিয়ে দাও। তাহলে এখানে পটাশিয়াম 2টা হয়ে গেল। এখানে অক্সিজেন কয়টা আছে? 2টা। ক্যালসিয়াম 2 দিয়ে দিই, 2। এরপর আছে কার্বন প্লাস অক্সিজেন। এখানে দেখো একটা জিনিস, এখানে কিন্তু সমতা করার দরকার নেই, কারণ এখানে বিক্রিয়কে কার্বন আছে একটা, অক্সিজেন আছে 2টা, উৎপাদক সেম। এরপরে দেখো কার্বন মনোক্সাইড প্লাস অক্সিজেন,
দেখো কার্বন ডাইঅক্সাইড আছে। তো এখানে আমাদের একটু সমতা করার প্রয়োজন আছে, কারণ এখানে অক্সিজেন আছে 3টা, বাট এখানে আছে কয়টা? 2টা। তো আমরা এইটাকে যদি 2 লিখি আর এখানে যদি 2 দিই, দেখো অক্সিজেন কয়টা আছে? 4টা। আর এখানে কয়টা আছে? 2টা অক্সিজেন 4টা আর কার্বন 1টা। এরপর দেখো 10 নম্বর কি বলছে, যে মিথেন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখানে কার্বন আছে 1টা, এখানেও কার্বন 1টা, হাইড্রোজেন আছে 2টা, হাইড্রোজেন এখানে আছে 4 অণু। তো আমরা সিম্পলি এখানে 2 দিয়ে দিই, 2 দিলে হাইড্রোজেন 2টা হয়ে গেছে। অক্সিজেন কটা হয়েছে? এখানেও 2টা হয়েছে অক্সিজেন, এখানে 2টা, 4টা অক্সিজেন হয়েছে, এখানে আমরা 2 দিয়ে দিচ্ছি। তাহলে এইভাবে আমরা সমতা করতে পারবো। তো এখন দেখো শিক্ষার্থীরা, এখন আমরা জানবো ড্রাই সেল সম্পর্কে। ড্রাই সেলটা কি? দেখো, ড্রাই সেল বা শুষ্ক কোষ হলো এক ধরনের রাসায়নিক কোষ যা রাসায়নিক শক্তিকে সরাসরি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করে। তোমরা তোমাদের বাসায় রিমোটে পেন্সিল ব্যাটারি দেখছো, এবং এরকম আরো অসংখ্য জায়গায় তোমরা বিভিন্ন ব্যাটারি দেখে থাকবে, যেটার এক প্রান্ত থাকে ধনাত্মক আর এক প্রান্ত থাকে ঋণাত্মক। তো এইটা কি কাজ করে? সাধারণত ড্রাই সেলে কত ভোল্টেজ হয়? 1.5 ভোল্টেজ। মাথায় রাখবা যে ড্রাই সেল কত ভোল্টেজ হয়? 1.5 ভোল্টেজ। তো এটা একটি প্রাথমিক কোষ, একবার ব্যবহার করার পরে আর চার্জ করা যায় না, অর্থাৎ এই পেন্সিল ব্যাটারিটা রিচার্জেবল না। তো অর্থাৎ এইটাকে তুমি আবার চার্জ দিতে পারবে না, তো একবারই ব্যবহার করতে হবে। তো এখন আমরা ড্রাই সেলের অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ ড্রাই সেলের ভেতরে দেখতে কেমন এবং এর ভেতরে কি কি রাসায়নিক উপাদান আছে সেই সম্পর্কে জানবো। তো দেখো যে ড্রাই সেলের অভ্যন্তরীণ গঠনটা কেমন হয়। যে কোষে অ্যামোনিয়াম ক্লোরাইড, NH4Cl, কার্বন, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর পেস্ট ব্যবহৃত হয় তাকে শুষ্ক কোষ বলে। অর্থাৎ যে কোষের ভেতরে কি কি থাকে? অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম, NH4Cl, ম্যাঙ্গানিজ, কার্বন থাকে, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2, এবং এখানে এটার সাথে মিশ্রিত হয় পানি H2O। এই উপাদানগুলা মিলে কি তৈরি করে? একটা পেস্ট তৈরি করে। এই পেস্ট ব্যবহৃত হয় ড্রাই সেলের মধ্যে। তো ড্রাই সেলের একদম বাইরের যে উপাদানটা দেখতেছো না, একদম বাইরে, এই বাইরের উপাদানটা সাধারণত জিঙ্কের হয়। জিঙ্ক কি থাকবে? জিঙ্ক থাকবে। এই যে দেখো, এই যে বাইরের উপাদান কিসে থাকবে? এটা জিঙ্ক বা দস্তার পাত্র। এরপরে দেখো এইটার ভেতরের পার্ট, এর ভেতরের পার্টে কি কি দেওয়া থাকে? এই জায়গাটায় ব্যবহার করা হয় এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড, কয়লার গুঁড়া, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণ। অর্থাৎ এই যে পেস্ট আছে, এই পেস্টটা ব্যবহার করা হয় এখানে। আমরা যদি এই ছবিতে দেখি, তাহলে এই পেস্টটা কই? এই যে দেখো, এখানে এই পেস্ট ব্যবহার করা হয়। এরপরে দেখো এর ভেতরের একটা পার্ট, এই যে পার্টটা, এই ভেতরের পার্টে কি ব্যবহার করা হয়? দেখো এইখানে এটার নাম হলো কার্বন দণ্ড। কার্বন দণ্ড। তাহলে কার্বন দণ্ড সাধারণত গ্রাফাইট ব্যবহার করা হয়। অর্থাৎ ওই যে পেন্সিল আছে না, পেন্সিলের ভেতরে যে শীষটা থাকে, সেই শীষের যে উপাদান সেইটা এইখানটায় ব্যবহার করা হয়। এবং এইটার উপরে দেখো একটু টুপির মতো আছে, এই জন্য এটাকে বলা হয় ধাতব টুপি। আর এই পার্টটা হয় ধনাত্মক আধান, এই পার্টটা কি হয়? ধনাত্মক আধান। আর এই পার্টটা কি হয়? ঋণাত্মক আধান বিশিষ্ট। তো সবাই আমরা ড্রাই সেল এর ভেতরের গঠনটা সম্পর্কে জানলাম। শিক্ষার্থীরা, আমরা জানবো সংযোজন বিক্রিয়া সম্পর্কে। সংযোজন বিক্রিয়াটা কি? যে রাসায়নিক বিক্রিয়ার বিক্রিয়কগুলা যুক্ত হবে, অর্থাৎ 2টা বিক্রিয়ক বা একাধিক বিক্রিয়ক হতে পারে, একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটা উৎপাদ উৎপন্ন করবে, তখন এটাকে কি বলা হয়? সংযোজন বিক্রিয়া। দেখো যে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড যুক্ত হয়েছে, 2টা একত্রে যুক্ত হয়েছে, হয়ে কি তৈরি করছে? ক্যালসিয়াম কার্বনেট। তাহলে একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করছে, তখন এটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। যেমন যে রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক, আমরা বলছিলাম যে বিক্রিয়ার শুরুতে যে উপাদানগুলো থাকে, বিক্রিয়ার শুরুতে কি আছে? ক্যালসিয়াম অক্সাইড আর কি আছে? কার্বন ডাইঅক্সাইড। তাহলে বিক্রিয়ার শুরুতে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যুক্ত হয়, যুক্ত একটা উৎপাদ তৈরি করছে, এটাকে কি বলা হয়?
সংযোজন বিক্রিয়া। তো আমরা আরো কিছু বিক্রিয়া দেখি, যেমন PCl3 প্লাস Cl2 বিক্রিয়া করে PCl5, অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড ক্লোরিনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করছে? ফসফরাস পেন্টাক্লোরাইড। এইটাকে বলা হয় সংযোজন বিক্রিয়া। তো এখন আমরা বিয়োজন বিক্রিয়া সম্পর্কে জানব। তো বিয়োজন বিক্রিয়াটাকে, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কি ছিল? যে একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটা উৎপাদ তৈরি করছে, এটা হলো সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি? যে একটা যৌগ ভেঙে গিয়ে একাধিক উৎপাদ উৎপন্ন করবে, অর্থাৎ একটা যৌগ থেকে একাধিক উৎপাদ। কিভাবে? দেখো, আমরা সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো দেখছিলাম, জাস্ট এটা উল্টা করে দিই। কিভাবে হয় দেখো, ক্যালসিয়াম কার্বনেট, এই ক্যালসিয়াম কার্বনেটটা যদি ভেঙে যায়, ভেঙে গিয়ে তৈরি করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড। তাহলে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, অর্থাৎ একটা যৌগ ভেঙে গিয়ে একাধিক উৎপাদ উৎপন্ন করছে, অর্থাৎ বিক্রিয়ক কাছ থেকে একটা উৎপাদ উৎপন্ন করছে একাধিক, এখানে দুইটা উৎপাদ উৎপন্ন করছে। তাহলে এটা কোন ধরনের বিক্রিয়া? এটা বিয়োজন বিক্রিয়া। তারপর দেখো FeCl3, এটা হলো ফেরিক ক্লোরাইড। এই ফেরিক ক্লোরাইডকে তুমি যদি বিয়োজিত করো, তখন এটা উৎপন্ন করে ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন। ফেরাস ক্লোরাইড প্লাস ক্লোরিন। আচ্ছা, এই বিক্রিয়াটাকে সমতা করলে কি হয় দেখো, এখানে ক্লোরিন আছে কয়টা? দুইটা, এখানে আছে তিনটা। তাহলে বলছিলাম যেটা বিজোড় থাকবে, সমতা করার সময় এটাকে জোড় বানাবা। দেখো এখানে যদি তুমি 2 দাও, ক্লোরিন কটা হয়ে গেছে? 6টা। তাহলে এখানে 6টা, এখানে ক্লোরিন আছে কয়টা? দুইটা। তো এখানে 2 দাও, 2 দিলে কি হবে? ক্লোরিন হয়ে গেল 2 দুগুণে 4 আর 2 6, অর্থাৎ উৎপাদে আছে 6টা, বিক্রিয়কে 6টা। এরপরে আমরা জানবো দহন বিক্রিয়া সম্পর্কে। দহন বিক্রিয়াটা কি? যদি কোনো বিক্রিয়ক অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং উৎপাদ উৎপন্ন করে, তখন এই ধরনের বিক্রিয়াকে বলা হয় দহন বিক্রিয়া। দহন বিক্রিয়ার ক্ষেত্রে একটা কন্ডিশন আছে, সেটা হলো অক্সিজেনের সাথে অবশ্যই বিক্রিয়াটা হতে হবে অক্সিজেনের সাথে। অক্সিজেনের সাথে ছাড়া অন্য কোনো ভাবে তাপ উৎপন্ন হয়েছে, এটাকে আমরা দহন বিক্রিয়া বলবো না। তো দেখো যে মিথেনের সাথে অক্সিজেনের বিক্রিয়া, তো মিথেন CH4 এটার সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া করবা, তখন উৎপন্ন করবে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস ডেল, অর্থাৎ তাপ শক্তি উৎপন্ন করবে। তো এখন দেখো অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে এবং উৎপাদে কি মৌলের অক্সাইডে রূপান্তর হয়েছে, এই জন্য এটাকে কি বলা হবে? দহন বিক্রিয়া। বলছে কি, যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাপ ও আলো উৎপন্ন করে, শুধু তাপ ও আলো উৎপন্ন করে এরকম না, তোমার ওই অক্সিজেনটা বিক্রিয়া করে অক্সাইডে রূপান্তর হবে। যেমন সালফার প্লাস অক্সিজেন, এই যে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করছে এবং এখানে তোমার তাপ শক্তি উৎপন্ন করবে, তাপ শক্তি উৎপন্ন করতেছে। এরকম আরো অসংখ্য আছে। তুমি কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছে। তো এই যে বিক্রিয়াগুলো করতেছে কার সাথে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করতেছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি করতেছে? মৌলের অক্সাইডে রূপান্তর করছে। এই জন্য এই ধরনের বিক্রিয়াকে কি বলা হয়? দহন বিক্রিয়া। এখন আমরা প্রতিস্থাপন বিক্রিয়া সম্পর্কে জানবো। দেখো প্রতিস্থাপনটা কি? প্রতিস্থাপনটা হলো, ধরো দুইজন ব্যক্তি বসে আছে, দুইটা চেয়ারই আছে। তুমি কি করছো? তুমি একটু শক্তিশালী, বসো, একজন কম শক্তিশালী একজন ব্যক্তি বসে আছে, তাকে সরাই দিছো, সরাই দিয়ে তুমি যা বসে পড়ছো। এটাই হলো প্রতিস্থাপন বিক্রিয়া। দেখো কি হয়, জিঙ্ক প্লাস সালফিউরিক অ্যাসিড, এখানটায় জিঙ্ক, তুমি শক্তিশালী ব্যক্তি, এখানে দুইজন আছে, একজন হাইড্রোজেন, একজন আছে সালফেট। এই হাইড্রোজেনটাকে কি করছে? এই জিঙ্ক সরাই দিচ্ছে, বসে যা বেটা সরে যা। সরে যা কি করছে? সেখানে বসছে। তো বসে কি তৈরি করছে? জিঙ্ক সালফেট। আর হাইড্রোজেন সে কি করছে? বেচারা আলাদা এক জায়গায় দাঁড়ায় আছে। এটাই হলো গিয়া প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে ধরো আরো কিছু বিক্রিয়া আমরা দেখতে পারি। ক্যালসিয়াম প্লাস
HCl কি তৈরি করে? ক্যালসিয়াম হাইড্রোজেনটাকে সরাই দিয়ে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এখানে দেখো, এখানে সমতা করলে 2 হবে। দেখো এখানে হাইড্রোজেন দুই অণু আছে, এখানে ক্লোরিন আছে 2টা, তো এখানে হাইড্রোজেন 2টা, ক্লোরিন 2টা। তাহলে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে পারলাম। এই 4 ধরনের বিক্রিয়া আসলে তোমাদের বইয়ের মধ্যে আছে, যে সংযোজন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, দহন বিক্রিয়া এবং প্রতিস্থাপন বিক্রিয়া। এই 4 ধরনের বিক্রিয়াকে আমি একবার একটু সামারি আকারে বলি, শুনো। সংযোজন বিক্রিয়াটা কি? যে একাধিক বিক্রিয়ক যুক্ত হয়ে একটা উৎপাদ উৎপন্ন করবে, এটা হলো সংযোজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া কি? একটা বিক্রিয়ক ভেঙে একাধিক উৎপাদ উৎপন্ন করবে, এটা হলো বিয়োজন বিক্রিয়া। দহন বিক্রিয়া কি? যে অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ কোন একটা যৌগ অক্সিজেনের সাথে বিক্রিয়া করে আলো এবং তাপ শক্তি উৎপন্ন করে, এটাকে বলা হয় দহন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া কি? যে একটা বিক্রিয়ক এটা অধিক সক্রিয়, সেটা কি করে? কম সক্রিয় একটা উপাদানকে সরাই ফেলবে, সরিয়ে সে ওই জায়গাটা দখল করে একটা যৌগ গঠন করবে, এবং এখানে যে বিক্রিয়াটা সম্পন্ন হয় এটাকে বলা হয় কি? প্রতিস্থাপন বিক্রিয়া। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো তড়িৎ বিশ্লেষ্য কোষ সম্পর্কে। তড়িৎ বিশ্লেষ্য কোষ কি? যে সকল যৌগের জলীয় দ্রবণে গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে রাসায়নিক পরিবর্তন ঘটায়, তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্যটা কি? যে বিদ্যুৎ প্রবাহ করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হবে, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। এক কথায় মনে রাখবা, যে বিদ্যুৎ প্রবাহ বা তড়িৎ প্রবাহিত করে রাসায়নিক বিক্রিয়া ঘটানো হবে, এটাকে বলা হয় তড়িৎ বিশ্লেষণ। দেখো যে এখানে একটা তড়িৎ বিশ্লেষক কোষ আছে, এটা হলো একটা ব্যাটারি। এই ব্যাটারির 2টা প্রান্ত, একটা ধনাত্মক প্রান্ত, একটা ঋণাত্মক প্রান্ত। মনে রাখবা যে ব্যাটারির যেই প্রান্ত ধনাত্মক সেটা হলো অ্যানোড, ক্যাথোড, আর যে প্রান্ত ঋণাত্মক সেটা হলো অ্যানোড। অ্যানোডে জারণ ঘটে আর ক্যাথোডে ঘটে বিজারণ। তো জারণ বিজারণটা কি? মনে রাখবা, জারণ মানে হলো ছারণ, যার ফলে ধনাত্মক আধান বৃদ্ধি পায়। জারণ মানে ছারণ, কি ছাড়বে? ইলেকট্রন ছাড়বে। দেখো যে কোন একটা পরমাণু মৌল সোডিয়াম একটা ইলেকট্রন সে ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর হয়েছে, অর্থাৎ এটা হয়েছে জারণ। আর বিজারণটা কি? ইলেকট্রন গ্রহণ, যার ফলে ঋণাত্মক আধান বৃদ্ধি পায়। অর্থাৎ ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তখন ক্লোরিন মাইনাস আয়ন হবে। একটা জিনিস মনে রাখো, সেটা হলো এই যে ইলেকট্রন ত্যাগ করলে ধনাত্মক হচ্ছে, ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক হচ্ছে, কেন? কারণটা শোনো। দেখো এখানে ইলেকট্রনটা হলো ঋণাত্মক আধানযুক্ত, ইলেকট্রনটা কি? নেগেটিভ। অর্থাৎ যখন ক্লোরিন এই নেগেটিভ জিনিসটাকে গ্রহণ করে, এই জন্য ক্লোরিন মাইনাস হয়ে যায়। আবার যখন এখান থেকে নেগেটিভিটিটা চলে যায় তখন এটা পজিটিভ আধানের মান বেড়ে যায়। অর্থাৎ সোডিয়াম যখন একটা ইলেকট্রন ত্যাগ করতেছে তখন কি হচ্ছে? সোডিয়াম প্লাস আয়নে রূপান্তর হচ্ছে। তো এখন দেখো যে এটার মধ্যে ধরো দিলাম আমি সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরিন আয়ন, মাইনাস আয়ন। আবার এখানে আরো অসংখ্য সোডিয়াম প্লাস দিলাম, ক্লোরিন আয়ন মাইনাস দিলাম, সোডিয়াম প্লাস, ক্লোরিন আয়ন মাইনাস। তো ক্লোরিন আয়ন মাইনাস মানে কি? এখানে ইলেকট্রন বেশি আছে, তো সে কি কাজ করবে? এইটা ঋণাত্মক আধানযুক্ত যে আয়নটা, এটার নাম হলো অ্যানায়ন, আর ধনাত্মক আধানযুক্ত আয়ন হলো ক্যাটায়ন। তাহলে সোডিয়াম হলো ক্যাটায়ন আর ক্লোরিন হলো অ্যানায়ন। তাহলে সোডিয়াম হলো ক্যাটায়ন, আর ক্লোরিন হলো অ্যানায়ন। তো ক্যাটায়ন এবং অ্যানায়ন। তো এখানে যে অ্যানায়ন ইলেকট্রন ত্যাগ করবে, কোথায় ইলেকট্রন ত্যাগ করবে? অ্যানোডে, কারণ অ্যানোডে কি ঘটে? জারণ ঘটে। তাহলে এই ক্লোরিনটা কোথায় আসলো? অ্যানোডে আসছে। এই অ্যানোডে এসে সে একটা ইলেকট্রন ত্যাগ করছে, এই ইলেকট্রনটা যাচ্ছে। এই ইলেকট্রনটা যখন এখানে আসে তখন কি করবে? এখানে দেখো সোডিয়াম প্লাস আয়নটা আছে, সোডিয়াম প্লাস আয়ন এই ইলেকট্রনটাকে গ্রহণ করে সোডিয়াম ধাতুতে রূপান্তর হবে। আর এই যে ধাতু পদার্থগুলা এখানে কি হচ্ছে? জমা হচ্ছে। অর্থাৎ এখানে দেখো, আমরা যদি সোডিয়াম ক্লোরাইড বা লবণ নিই, একটা পাত্রে লবণ নিছি, সোডিয়াম ক্লোরাইড, এইটা
যখন পানিতে দ্রবণীয় অবস্থায় হবে তখন হয়ে যাবে কি, তখন কি সোডিয়াম ক্লোরাইড থাকবে, তখন হয়ে যাবে সোডিয়াম প্লাস আয়ন ক্লোরিন আয়ন মাইনাস। তো এখানে দেখো সোডিয়াম প্লাস আয়ন হচ্ছে, ক্লোরিন আয়ন মাইনাস আয়ন হচ্ছে। তো ক্লোরিনটা কি করছে, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ অ্যানোডে জারণ ঘটছে। অর্থাৎ এই যে অ্যানোডে যে বিক্রিয়াটা আছে এখানে কি করবে, ক্লোরিন আয়ন মাইনাস সে একটা ইলেকট্রন ত্যাগ করে ক্লোরিনে রূপান্তর হয়ে গেছে। আবার দেখো এই ইলেকট্রনটা গ্রহণ করছে কে, গ্রহণ করছে ক্যাথোডে, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ করছে সোডিয়াম আয়ন, তাহলে সোডিয়াম প্লাস সে একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম ধাতুতে রূপান্তর হয়ে গেছে। এই প্রক্রিয়ার মাধ্যমে সোডিয়াম, তুমি এই যে ক্যাথোডে সোডিয়াম ধাতু পাবা, শুধু সোডিয়াম ধাতু, আর অ্যানোডে ক্লোরিন গ্যাস পাবা।